নবদ্বীপে অসংখ্য মন্দির আছে, তার মধ্যে সবচাইতে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের নিমাইয়ের জন্মস্থান, মানে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমাদের প্রাচীন মায়াপুরের মহাপ্রভুর জন্মস্থান, যেটা হচ্ছে জগন্নাথ মিশ্রের বাড়ি নামে পরিচিত। সেই মন্দিরটা তোমাদের সাথে শেয়ার করব এবং এখানে কিভাবে আসবে এবং এইখানে আসলে আশেপাশে আর কি কি মন্দির দেখতে পাবে, কোথায় খাবে, কোথায় কি কি জায়গা দেখবে, কতক্ষণ খোলা থাকে, কত টাকা দিয়ে টিকিট লাগে, সবটা ডিটেলস তোমাদের বলবো এবং 60 ফুট মহাপ্রভুর মন্দিরটাও তোমাদেরকে এই ভিডিওতেই দেখাবো। তো সবার ফার্স্টেই দেখো জগন্নাথ মিশ্রের বাড়ি এসেছি, আর এখানে তখন সন্ধ্যাবেলায় আমরা এসেছিলাম, সেই জন্য দেখো এখানে খুব সুন্দর কিন্তু পাঠ হচ্ছিল। তো সবাই দেখো বসে সুন্দর শুনছে এবং পাশে রয়েছে সুন্দর প্রিয়াকুঞ্জ। এখানে কিন্তু অসংখ্য গোলাপ ফুল রয়েছে, সন্ধ্যাবেলা তাই বোঝা যাচ্ছে না, গোলাপ, ডালিয়া, বিভিন্ন ফুলের চাষ রয়েছে এবং সামনেই রয়েছে সুন্দর একটা মন্দির, যেখানে মাতা সচীদেবীর কোলে কিন্তু নিমাই রয়েছেন। তোমাদের একটু জুম করে দেখিয়ে দিই, তাহলে হয়তো তোমরা ভালো করে বুঝতে পারবে। এই দেখো, এরপর আমরা একটু মন্দিরটা ঘুরে দেখছি, আর মন্দিরের যে আমাদের মেইন বিগ্রহ যেটা, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু পরে আরও ডিটেলসে, একটু মন্দিরের ভেতরে গিয়ে। তার আগে মন্দিরের চারপাশটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। মন্দিরের থেকে একটু এগিয়ে আসলে ভেতর দিকেও কিন্তু খুব সুন্দর কিছু মন্দির রয়েছে, যেগুলো কিন্তু পঞ্চবটী নামে পরিচিত। দেখো এখানে গণেশের মূর্তি রয়েছে, দেখতেই পাচ্ছ, আর সঙ্গে কিন্তু এখানে মহাদেবের মূর্তিও রয়েছে। আর এছাড়াও কিন্তু এখানে গিট বাঁধা হয়, দেখতেই পাচ্ছ তোমরা। এই জিনিসটা তোমরা কিন্তু সামনেই কিনতে পেয়ে যাবে, কাঠের এই জিনিসটা। অনেক দোকান রয়েছে, সেই দোকান থেকে তোমরা কিনে নিয়ে এসে এখানে গিট বেঁধে দিতে পারো এবং নিজের মনস্কামনা পূর্ণ হলে কিন্তু এই গিটটা খুলে যেতে পারো। যাই হোক, এরপর তোমাদের মন্দিরের এই সাইডটা একটু ঘুরে দেখাই, যেটা সোজা দিক থেকে একটু বাঁ দিকে গেলেই তোমরা দেখতে পাবে। এখানেও কিন্তু রয়েছে বিভিন্ন ছবি, আর এছাড়া রয়েছে, দেখতেই পাচ্ছ এখানে কিন্তু প্রচুর গিট বাঁধা হয়। মহাদেবের মন্দিরের সামনে যেমন গিট বাঁধা হয়, এছাড়াও এখানে সবচাইতে বেশি কিন্তু গিট বাঁধা হয় এবং মনস্কামনা পূর্ণ হলে কিন্তু তোমরা এই গিটটা খুলে দিয়ে যাবে। আর এই জিনিসগুলো তোমরা কিন্তু সামনেই পেয়ে যাবে, অসংখ্য দোকান রয়েছে সামনে, সেই দোকান থেকে তোমরা কিনে নিতে পারবে। 10 টাকা মেবি দাম, তোমরা একটু দেখে নিও। আর এছাড়া যারা এখানে ঘুরতে আসবে তাদের জন্য বলছি, সন্ধ্যেবেলার দিকে আসলে কিন্তু তোমরা কিন্তু খুব সুন্দর পাঠ শুনতে পাবে। আর এখানে রয়েছে তুলসী মাতার একটা সুন্দর মূর্তি, আর ওপরে তুলসী গাছ রয়েছে, আর এখানে রয়েছে আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভু এবং রাধাকৃষ্ণের কিন্তু বিগ্রহ। এরপর দেখো সামনের মন্দিরগুলো তোমাদের দেখিয়ে একটু এগিয়ে চলে আসলাম। একটু এগিয়ে এসে এখন আমরা ভেতরে প্রবেশ করব নরহরি ধামে, যেখানে দেখো দুপুর 12টা থেকে বিকেল 4টে অবধি কিন্তু মন্দির বন্ধ থাকে, বাকি সারাক্ষণ মন্দির খোলা থাকে। এবার তোমাদের মন্দির খোলার টাইমিংগুলো নিয়ে একটু বলে দিই। এখানে হচ্ছে তোমরা সকালবেলা 7টা থেকে রাত 7টা অবধি যখন ইচ্ছা হবে আসতে পারো, মন্দির কিন্তু সবসময় খোলা থাকে। আর এই মন্দিরটা বিকেলবেলা 12টা থেকে 4টে অবধি কিন্তু বন্ধ থাকে, দেখতেই পেলে লেখা আছে। আর এছাড়াও এখানে তোমরা যদি এসে ভোগ প্রসাদ চাও, তাহলে দেখতেই পাচ্ছ এখানে ভোগ লেখাই আছে। দুপুরের ভোগ কিন্তু 70 টাকা। আর কি কি খেতে পাবে, মানে এই ভোগের মধ্যে কি কি থাকবে সেটাও দেখো এখানে লেখা আছে। অন্ন, ডাল, সবজি, পনির, চাটনি এরকম থাকবে। আর এখানে কিন্তু বসে প্রসাদ পাবে, তোমরা নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা নেই, দেখতেই পাচ্ছ লেখা আছে। এরপর চলো তোমাদের মন্দিরটা একটুখানি ঘুরে দেখাই। আর যেটা দেখতে পাচ্ছ তোমরা এত সুন্দর ডেকোরেশন, সেটা কিন্তু সামনে আমাদের দোল পূর্ণিমা আসছে, সেই কারণে কিন্তু এই সুন্দর ডেকোরেশনগুলো হচ্ছে। বিভিন্ন মন্দিরে, বিভিন্ন নয় অ্যাকচুয়ালি কথাটা, সমস্ত মন্দিরে কিন্তু আমাদের দোল পূর্ণিমা উপলক্ষে অনুষ্ঠান হবে, তো সেই কারণে কিন্তু প্রত্যেকটা মন্দিরের সামনে কিন্তু এরকম সুন্দর ডেকোরেশন করা হচ্ছে। এবং যারা বাইরে থেকে আসে তাদের থাকারও কিছু ব্যবস্থা রয়েছে, এখানে তোমরা আসলে থাকতেও পারবে। অবশ্যই তোমরা ঘর ভাড়া নিয়েও থাকতে পারো, এছাড়াও তোমরা বিভিন্ন মন্দিরেও কিন্তু থাকতে পারো, প্রচুর মানুষরা থাকেন। এবার তোমাদেরকে এখানকার একটু বিগ্রহটা দেখিয়ে দিই। এখানে দেখো সুন্দর গোপাল রয়েছে এবং তারপরে আবার রাধাকৃষ্ণের মূর্তিও রয়েছে।
এছাড়া আরও অন্যান্য ছোট ছোট মূর্তিও রয়েছে, যেমন জগন্নাথ দেবের মূর্তিও কিন্তু রয়েছে। এই ছিল নরহরি ধামের মন্দিরটা। এবার তোমাদেরকে দেখাবো আমরা এখানকার সবচাইতে বড়, মানে 60 ফুট মহাপ্রভুর যে মন্দিরটা সেটা। এখানে প্রবেশ পথের জন্য তোমাদের এন্ট্রির জন্য এখানে 10 টাকা করে টিকিট লাগবে। আর এটা কিন্তু সন্ধ্যে 7:30 অবধি ওপেনিং থাকে, 7:30টার পর কিন্তু বন্ধ। তো তোমরা যারা একটু ঘুরে দেখতে চাও, তোমরা এটা ভেবো না যে 7টার সময় প্রবেশ করবে, তাহলে কিন্তু তোমরা ভালো করে ঘুরে দেখতে পারবে না। ভেতরটা ঘুরে দেখতে অনেকটাই তোমাদের সময় লাগবে। তাই তোমরা যদি লাস্ট মুহূর্তে এই মন্দিরে প্রবেশ করতে চাও, তাহলেও মোটামুটি 6:30 থেকে 6:45টার মধ্যে তোমরা ভেতরে ঢুকে যাওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু তোমরা পুরো মন্দিরটা ঘুরে দেখতে পারবে। তার আগে চলো আমরা টিকিট কেটে নিই, 10 টাকা করে টিকিট, দেখতেই পাচ্ছ। আর তারপরে আমরা ভেতরে প্রবেশ করব। এবার এখানেও কিন্তু ভোগের ব্যবস্থা রয়েছে, সেই রকমভাবে এখানে ব্যানারও করা আছে। আর এই মন্দির কিন্তু মোটামুটি সকাল 7টা থেকে খোলা হয়, আর তারপরে মোটামুটি সন্ধ্যেবেলা 7টা 7:30 অবধি খোলা থাকবে, যেটা বলেই দিলাম। আর এবার তোমাদেরকে ভেতরটা একটু ঘুরে দেখাই আর বলি যে অ্যাকচুয়ালি তোমরা কিভাবে আসবে এই মন্দিরে। তোমরা যারা আমার প্রতিটা ভিডিও দেখো তারা জানো যে আমি চেষ্টা করি তোমাদের সাথে সমস্ত ইনফরমেশান শেয়ার করার। তো বিষ্ণুপ্রিয়া স্টেশনে নামলেই তোমাদের সবচাইতে বেশি সুবিধা হবে। কাটোয়া হাওড়া লোকাল, হাওড়া কাটোয়া লোকাল যে কোনো ট্রেন ধরে তোমরা চলে আসবে বিষ্ণুপ্রিয়া স্টেশনে। বিষ্ণুপ্রিয়া স্টেশন থেকে তোমরা যে কোনো টোটো বুক করতে পারো। আর তোমরা যারা ভাবছো যে ভালো কোনো টোটো বুক করতে চাইছো, যারা সমস্ত মন্দিরের টাইমিং জানবে, সেই অনুযায়ী তোমাদেরকে ঘোরাবে, তাহলে কিন্তু তোমরা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো, মানে কমেন্ট করবে যে তোমরা এরকম দেখতে চাও। তাহলে কিন্তু আমি তোমাদের ওই টোটো কাকুর ফোন নাম্বার দিয়ে দেবো, যে তোমাদেরকে সমস্ত মন্দির ঘুরিয়ে দেখিয়ে দেবে। এবং উনি কিন্তু প্রপার টাইমিংও জানেন এবং খুব সঠিক মূল্যে তোমাদেরকে দেখিয়ে দেবে। আর একটা জিনিস তোমাদেরকে বলি, যারা যারা শুধুমাত্র কয়েকদিন থেকে নবদ্বীপটা ঘুরে দেখতে চাও, তাদের জন্য একটু বলে দিই, তারা কিন্তু নবদ্বীপে প্রচুর মন্দির আছে, সমস্ত মন্দিরের ভিডিওই কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে, লোকেশন বলা আছে, কিভাবে আসবে, কেমন টোটো ভাড়া, সবটাই বলা আছে। যারা বিষ্ণুপ্রিয়া স্টেশন থেকেই প্রাচীন মায়াপুরের এই 3টে মন্দির দেখতে চাও, এই 3টে মন্দির কিন্তু পরপরই রয়েছে, যে কোনো একটা টোটো ভাড়া করে আসলেই তোমরা দেখতে পাবে। ভাড়া 15 থেকে 20 টাকা নেবে। বলবে তোমরা প্রাচীন মায়াপুর নিমায়ের জন্মস্থানে যাবে, তাহলে কিন্তু তোমাদের নিমায়ের জন্মস্থানের মন্দিরের সামনে নামিয়ে দেবে। এবং মন্দিরটা দেখার পর তোমরা একটু এগিয়ে আসলে, মানে 5 মিনিট মতো হাঁটলেই, 3 থেকে 5 মিনিট মতো হাঁটলেই কিন্তু তোমরা ডান দিকে এবং বাঁ দিকে নরহরি ধামের এই দুটো মন্দির তোমরা দেখতে পাবে। আর এই 3টে মন্দির একসাথে দেখা ছাড়াও তোমরা যদি আরও মন্দির দেখতে চাও, তাহলে সেই মন্দিরগুলোও কিন্তু আছে, তবে সেগুলো থেকে তোমরা সেই মন্দিরেও প্রবেশ করতে পারো। তার জন্য কিন্তু তোমাদের টোটো বুক করে ঘুরতে হবে, কারণ ওই মন্দিরগুলো মোটামুটি আশেপাশে নয়, একটু দূরে আছে। তো সেই কারণে তোমাদের টোটো বুক করে ঘোরাটাই সুবিধা হবে। কিন্তু তোমরা যদি স্পেসিফিক এই 3টে মন্দিরই ঘুরে দেখতে চাও, মানে নিমায়ের জন্মস্থান আর নরহরি ধাম এবং এই 60 ফুট মহাপ্রভুর এই মন্দিরটা, তাহলে কিন্তু তোমাদের ওই টোটো করে 20 টাকা ভাড়া দিয়ে আসাটাই বেশি বেনিফিশিয়াল হবে। এবার তোমরা তোমাদের ইচ্ছা মতো ঘুরবে। এবার চলো তোমাদেরকে একটু এই 60 ফুট মহাপ্রভুর মন্দির সম্পর্কে একটু বলি। নরহরি ধাম মন্দিরে 60 ফুট উচ্চতার শ্রী চৈতন্য মহাপ্রভুর মূর্তি এই মন্দিরের প্রধান আকর্ষণ। মন্দিরের ভেতরে একটি মিউজিয়াম রয়েছে, যেখানে রাধাকৃষ্ণের প্রেম কাহিনী, গোপাল এবং হিন্দু ধর্মের পৌরাণিক দেবদেবীর বিভিন্ন কাহিনী মূর্তির মাধ্যমে ছোট ছোট করে বর্ণিত হয়েছে। এটি ভক্ত ও পর্যটকদের জন্য আধ্যাত্মিক ও সাংস্কৃতিক অভিজ্ঞতা প্রদান করে। এছাড়াও এই নরহরি ধামের মূর্তিটি স্থাপনের ফলে নবদ্বীপ ধামের গুরুত্ব ও আকর্ষণ আরও বৃদ্ধি পেয়েছে। যারা যারা এই মন্দিরটি দর্শন করনি, অবশ্যই কিন্তু একবার দর্শন করে যেও। আর নবদ্বীপে এসে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান আর এই 60 ফুট গৌরাঙ্গ মহাপ্রভু না দেখলে তাহলে আর কি দেখলে। তো অবশ্যই তোমরা কিন্তু এসো। আর এখানে তোমরা যে
রথটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ওই জগন্নাথ সামনে যখন রথযাত্রা হবে, রথযাত্রার সময় জগন্নাথকে কিন্তু এই রথে করে নিয়ে যাওয়া হয়। আর এখানে দেখো অসংখ্য ডালিয়া গাছ রয়েছে। শীতকালে আসলে এই জায়গাগুলো তোমরা বেশি সুন্দর করে উপভোগ করতে পারবে, কারণ প্রচুর ফুলের সমাহার রয়েছে, প্রচুর ফুল গাছ রয়েছে, এখনও রয়েছে। আমি এখানে এসেছিলাম ফেব্রুয়ারি মাসের শেষের দিকে, আর তোমাদের সাথে এখন ভিডিওটা শেয়ার করছি। অবশ্যই লেট হয়ে গেছে, আর আমার সমস্ত ভিডিও লেট হয় আপলোড করতে, এই কারণ আমি নিজে পড়াশোনা করি, তো সেই কারণে আমার সমস্ত ভিডিও টাইমে আপলোড করা হয় না, একটু লেট হয়ে যায় আপলোড করতে। বৃন্দাবনে কৃষ্ণ যে তার গোপীদের নিয়ে যে রাসলীলা করতেন, সেই জিনিসটা কিন্তু এখানে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে, এবং রাধাকৃষ্ণ মাঝে রয়েছে এবং চারিদিকে কিন্তু তার গোপীরা রয়েছে। তো এই সুন্দর দৃশ্যটা কিন্তু একদম বৃন্দাবনের মতোই সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। এরপর এটা দেখো, এটা হচ্ছে শ্যামকুণ্ড আর রাধাকুণ্ডুর যে প্রতিস্থাপনটা সেটা এখানে দেখানো হয়েছে। এই যে পাশে রয়েছে শ্যামকুণ্ড এবং তার পাশে রয়েছে রাধাকুণ্ড, এবং তার চারিপাশে কিন্তু প্রচুর ফুলের গাছ রয়েছে। সমস্ত কিন্তু এই দিকটা কিন্তু পুরো গোলাপ গাছ, প্রচুর গোলাপ গাছ রয়েছে। আর জায়গাটা কিন্তু এক কথায় অসাধারণ। তোমরা দিনের বেলাও আসলে জায়গাটা উপভোগ করতে পারবে, রাতের বেলা আসলেও জায়গাটা উপভোগ করতে পারবে। এবার তোমাদের মন্দিরের ভেতরটা একটু ঘুরে দেখাই। মন্দিরের ভেতরে ঢুকেই বিষ্ণুদেবের একটা সুন্দর মূর্তি আছে, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এরপর বিষ্ণুদেবের মূর্তি দর্শন করে আমরা এগিয়ে যাব আমাদের জগন্নাথ দেবকে দর্শন করতে, কারণ তোমাদের রথটা যে দেখালাম সেই রথে কিন্তু এই জগন্নাথ দেবই যান। এখানে সত্যযুগের কিছু কথা আছে। অনন্ত শয্যায় শায়িত ভগবান শ্রী বিষ্ণু, তার চরণ সেবারত শ্রী লক্ষ্মী দেবী। ভগবানের নাভিপদ্ম হতে ব্রহ্মার যে জন্ম হয়েছিলেন, সেই সুন্দর দৃশ্যটা কিন্তু এখানে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এরপর আমরা দেখতে পাবো প্রলয়কালে রসাতলগত পৃথিবীকে উদ্ধারের জন্য ভগবান শ্রী বরাহ মূর্তি ধারণ ও দন্ত সাহায্যে উদ্ধার লীলা। শ্রী বরাহদেবের সঙ্গে যুদ্ধ উন্মুখী অসুর হিরণ্যাক্ষের সেই সুন্দর দৃশ্য কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এরকম প্রচুর জিনিস রয়েছে, যেগুলো তোমাদের একে একে আমি একটু বলার চেষ্টা করব, ভুল ত্রুটি কিন্তু মার্জনীয়। বনমধ্যে শ্রী ভগবানের ধ্যানরত বালক ধ্রুব গরুর পৃষ্ঠে আরোহণ পূর্বক ওই ভক্তের নিকট ভগবানের কমল। ধ্রুব যখন বনমধ্যে আরাধনা করছিলেন, তখন কিন্তু ভগবান গরুর পৃষ্ঠে তার কাছে এসেছিলেন। ভক্তকে রক্ষার নিমিত্ত শ্রী ভগবানের নৃসিংহ মূর্তিতে আবির্ভাব, ভক্তবিরোধী হিরণ্যকশিপুকে বধ এবং ভগবৎচরণে প্রার্থনারত ভক্ত প্রহ্লাদ। অর্থাৎ ভগবান কিন্তু শ্রী নৃসিংহ রূপ নিয়ে তার ভক্ত প্রহ্লাদকে রক্ষা করার জন্য এসেছিলেন। আর তোমরা আশা করি সবাই এটা জানো, এইভাবেই কিন্তু ভগবান শ্রী নৃসিংহদেবের আবির্ভাব ঘটে। এরপর ত্রেতা যুগ, অযোধ্যাপতি ভগবান শ্রী রামচন্দ্রের বাল্যলীলা। মাতা কৌশল্যার কোরে শিশু রামচন্দ্র, পিতা দশরথের কোরে আরোহণ উদ্যত। এটা আমাদের শ্রীরামচন্দ্রের কিন্তু ছোটোবেলার কিছু মুহূর্ত দেখতেই পাচ্ছ তোমরা, এখানে সুন্দর কিন্তু তুলে ধরা হয়েছে। এর পরবর্তীকালে শুভ পরিণয় লীলা, ভগবান শ্রীরামচন্দ্রের ধনুর্ভঙ্গ এবং বরমাল্য হস্তে শ্রী সীতাদেবী। মানে ভগবান শ্রীরামচন্দ্র কিন্তু ধনুর্ভঙ্গ করে সীতাদেবীকে বিবাহ করেছিলেন, সেই মুহূর্তটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। দণ্ডকারণ্যে পঞ্চবটী আশ্রম, বনবাসী ধনুর্বাণধারী শ্রীরামচন্দ্র, অনুজ শ্রী লক্ষ্মণ ও পত্নী সীতাদেবী। মানে যখন তাদেরকে দণ্ড দেওয়া হয়েছিল, তারা কিন্তু পঞ্চবটী আশ্রমে আশ্রয় নিয়েছিলেন এবং এখানে ছিলেন। এর পরবর্তীতে ভিক্ষুকের ছদ্মবেশে রাক্ষসরাজ রাবণের আগমন, শ্রী সীতাদেবীকে অপহরণ ও তার রাজধানী লঙ্কার উদ্দেশ্যে গমন। ভিক্ষুক সেজে রাবণ কিন্তু সীতাদেবীকে হরণ করেছিলেন, আর সেই জিনিসটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এরপর দেখতেই পাচ্ছ তোমরা রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে এবং তার অষ্টসখী রয়েছে সঙ্গে। সুন্দর কিন্তু অষ্টসখী সহ রাধাকৃষ্ণের এই মূর্তিটা এক কথায় অসাধারণ। যতবার দেখি আমার তো মনে হয় দেখতেই থাকে, এতটাই সুন্দর। আর অনেকটা বড় জায়গা জুড়ে আমার ক্যামেরায়
মানে আমার ফোনের ক্যামেরায় কিন্তু বন্দি করা একটুখানি আমার পক্ষে কঠিন হয়ে দাঁড়াচ্ছিল, কারণ অনেকটা জায়গা জুড়ে ছিল। যাই হোক, তবুও তোমাদের সাথে একে একে শেয়ার করলাম, সম্পূর্ণটা একেবারে কিন্তু দেখানো সম্ভব হচ্ছিল না। এরপর তোমাদেরকে একটুখানি আমাদের গোপালের সুন্দর মূর্তিটা দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছ এখানে, এইটা কিন্তু তোমরা চাইলে দোলাতেও পারবে। আর এখানে দেখতেই পাচ্ছ নৃসিংহদেবেরও কিন্তু একটা মূর্তি রয়েছে। এরপর চৈতন্য মহাপ্রভুরও কিন্তু একটা মূর্তি রয়েছে, দেখতেই পাচ্ছ এখানে তোমরা। এরপরে আরও কিছু যুগের কথা হয়েছে, যেমন দাপর যুগ। মথুরার কারাগারে জোর হস্তে প্রণামরত পিতা শ্রী বাসুদেব এবং মাতা শ্রী দেবকী দেবী। মানে যখন মথুরার কারাগারে নারায়ণ মূর্তিতে আবির্ভাব হয়েছিল শ্রীকৃষ্ণের, সেই মুহূর্তটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। দাপর যুগের লীলা। শৈশবে ভগবান শ্রীকৃষ্ণের রাক্ষসী পুতনামক্ষণ লীলা। পুতনার স্তনপানরত শিশু শ্রীকৃষ্ণ কিন্তু স্তনপানের মাধ্যমেই রাক্ষসী পুতনাকে বধ করেছিলেন, সেই মুহূর্তটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। দামবন্ধন লীলা। উদুখলে বন্ধন দশায় বালক শ্রীকৃষ্ণ, লাঠি হাতে মাতা যশোদা শ্রীকৃষ্ণকে শাসন। ছোটবেলার সেই মুহূর্তটা যখন মা যশোদা শ্রীকৃষ্ণকে শাসন করতেন। রাজা কংস আয়োজিত ধনুর্যজ্ঞে যোগদান করতে বৃন্দাবন হতে অক্রূরের রথে শ্রীকৃষ্ণ ও শ্রী বলরামের মথুরা গমন। এখানে যখন শ্রী বলরাম এবং শ্রীকৃষ্ণ যখন মথুরা গমন করেছিলেন, সেই মুহূর্তটা তুলে ধরা হয়েছে। নীলাচলনাথ শ্রী জগন্নাথ, শ্রী বলরাম, শ্রী সুভদ্রা জিউর দর্শন। গরুর স্তম্ভ পার্শ্বে দণ্ডায়মান দর্শনার্থী শ্রীমন মহাপ্রভু। শ্রীমন মহাপ্রভুর সাথে যখন জগন্নাথ দেবের এবং বলরাম এবং শ্রী শ্রী সুভদ্রার দেখা হয়েছিল, ঠিক সেই মুহূর্ত হচ্ছে এটা। কলিযুগের লীলা। অগণিত ভক্তগণ সঙ্গে নবদ্বীপের পথে পথে সুরধ্বনি তীরে নগর সংকীর্তন। পাপী তাপী সকলেই নাম প্রেম দান ও উদ্ধার লীলা। যখন শ্রী চৈতন্য মহাপ্রভু নবদ্বীপের পথে পথে কীর্তন করতেন, সেই মুহূর্তটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এরপর কলিযুগের লীলা। শ্রীধাম নবদ্বীপে নিজ গৃহে মহাপ্রভু কান্নার ছলে সচিমাকে কৃষ্ণ ভজনে উপদেশে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কলিযুগের লীলা। নামাচার্য হরিদাসের মৃতদেহ নিয়ে মহাপ্রভুর নৃত্য। এই ছিল সম্পূর্ণ মন্দির দর্শন। এবার মন্দিরের বাইরের দিকটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এখানে রয়েছে কিন্তু কৈলাস, এবং কৈলাসের তোমরা জানোই যে এখানে রয়েছে কেদারনাথ, এবং ওই দিকে রয়েছে কিন্তু বদ্রীনাথ। এরপর তোমাদেরকে এই মন্দিরের মেইন আকর্ষণ মানে গৌরাঙ্গ মহাপ্রভুর মূর্তিটা তোমাদেরকে দেখাই। এই হচ্ছে 60 ফুট মহাপ্রভুর, দেখতেই পাচ্ছ গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের 60 ফুট কিন্তু এটা, আর অসাধারণ লাগে সামনে থেকে দেখতে। দেখতেই পাচ্ছ ওই গাছগুলো, দেখতে পাচ্ছ ওই গাছগুলো কিন্তু ছাড়িয়ে রয়েছে মহাপ্রভুর মূর্তি। সামনে থেকে দেখলে মন জাস্ট মুগ্ধ হয়ে যাবে তোমাদের। তোমরা যারা নবদ্বীপে এসো অবশ্যই কিন্তু একবার দর্শন করো। আর এটা হচ্ছে মহাপ্রভুর চরণ, দেখতেই পাচ্ছ। এরপর তোমাদেরকে মন্দিরের ডান দিকে আরও একটা জিনিস আছে, সেটা দেখাই। সেটা হচ্ছে আমাদের গোবর্ধন পর্বতকে যে আমাদের শ্রীকৃষ্ণ যে হাতে তুলে নিয়েছিলেন, মানে একটা আঙুলে তুলে নিয়েছিলেন, সেই দৃশ্যটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। তোমাদের এই মন্দিরটা এবং আরও দুটো মন্দির তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমরা কারা কারা নবদ্বীপে ঘুরেছো এবং নবদ্বীপের বিভিন্ন মন্দির দর্শন করেছো সেটাও জানিও। আর দেখো এই মন্দিরের সামনে যেই যে জলটা রয়েছে পর্বতটার সামনে, সেই জলের মধ্যে কিন্তু প্রচুর মাছ রয়েছে, সেটাও তোমাদেরকে একটু দেখালাম। যারা যারা নবদ্বীপ আসনি অবশ্যই কিন্তু একবার নবদ্বীপ ভ্রমণ করে যাও। নবদ্বীপেও কিন্তু প্রচুর জায়গা রয়েছে। আগামী ভিডিওতে আমার আসতে চলেছে নবদ্বীপের মূল আকর্ষণ, যেটা পশ্চিমবঙ্গের সবচাইতে বিরাট শিব মন্দির হয়েছে, সেই শিব মন্দিরটা কোথায় হয়েছে এবং সেই লোকেশানটা সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করব।
আজকের আমার ভিডিওটা কিন্তু এইটুকুই। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলের সাথে তোমরা যুক্ত থাকো, তাহলে তোমরা কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে হলে তোমাদের কি কি জানতে হবে এবং সেখানকার সম্পর্কে তোমরা কিভাবে যাবে, কিভাবে থাকবে, সম্পূর্ণ ডিটেলস কিন্তু তোমরা আমার এই চ্যানেলে পাবে। আর বিভিন্ন অকেশান সম্পর্কে জানতে হলে তো অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখতে হবে, তাহলে কিন্তু তোমরা বিভিন্ন অকেশান সম্পর্কেও কিন্তু জানতে পারবে। আমি চেষ্টা করি তোমাদের সাথে বিভিন্ন লোকেশানের বিভিন্ন অকেশানগুলো তুলে ধরার, আর আশা করি চেষ্টা করে যাব। তোমাদের কেমন লাগে আমার ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানেও দেখো সামনের দিকেও কিন্তু প্রচুর ডালিয়া গাছ রয়েছে, সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আর তারপরেই কিন্তু রয়েছে আমাদের আবারও একটা রাধাকৃষ্ণের মূর্তি। দেখতেই পাচ্ছ এই সুন্দর দোলনাতে কিন্তু রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি। মন্দিরের সামনেই রয়েছে একটা ফুচকার দোকান। তোমরা যারা ফুচকা খেতে ভালোবাসো অবশ্যই এই মন্দিরের সামনে থেকেই নিরামিষ ফুচকাটা খেতে পারো, খুব ভালো টেস্ট হয়। আজকের মতো ভিডিওটা এটুকুই, টাটা।